চলো আমরা বলেছিলাম আজকে আমরা পেডাগজির কিছু এমসিকিউ আলোচনা করব। ঠিক আছে, সামনে এক্সাম আছে, তার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। চলো প্রথম প্রশ্ন কি বলেছে, ভালো করে পড়বে তারপরে অ্যান্সার করবে, কোনো সমস্যা নেই, ধীরে সুস্থেই করো, কিন্তু যেন ঠিকঠাক উত্তর হয়। বলেছে একজন বিজ্ঞান শিক্ষক খুব ভালো ছবি আঁকেন, এতে যে দিকটি তার প্রকাশ পাচ্ছে, তোমরা কি বলবে তার কোন দিকটি প্রকাশ পাচ্ছে? বলো কি হবে অ্যান্সার? আচ্ছা, শোনা যাচ্ছে? আহ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার, শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলো, একজন বিজ্ঞান শিক্ষক খুব ভালো ছবি আঁকেন। দক্ষতামূলক। দক্ষতামূলক, বাকিরা কি বলছো? দক্ষতামূলক। আচ্ছা, দেখো এটা অবশ্যই অ্যান্সার, একদম ঠিক। এটা সেই শিক্ষকের দক্ষতামূলক যে দিক সেটা প্রমাণ করছে। যে যে টিচার রয়েছেন, দেখবে অনেক টিচার, দেখবে তোমরা ছোটবেলায় দেখেছো কিনা জানি না, আমরা যখন স্কুলে পড়তাম, যারা হচ্ছে লাইফ সায়েন্সের টিচার হতো, এসে যখন পড়াতেন পুরো হার্টের ছবিটা এত সুন্দরভাবে এঁকে দিতেন। আজকালকার দিনে সেই রকম। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, শোনা যাচ্ছে না? স্যার ঠিক আছে, এতক্ষণ স্ক্রিনটা দেখতে পাচ্ছি আমরা, স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমরা যখন স্কুলে পড়তাম এরকম একজন স্যার ছিলেন, এরকম বায়োলজি যারা স্যার হতো বেশিরভাগ দেখেছি, যে পুরো ব্ল্যাকবোর্ডে এত সুন্দরভাবে তোমার মানে আমাদের হার্টের ছবি বা আমাদের হচ্ছে ব্রেনের ছবি এত সুন্দরভাবে আঁকতেন। এখনকার সেই রকম আর টিচারদের সেরকম স্কিল নেই। এখন এরকম ডায়াগ্রাম চলে এসেছে, খুলে দেখালো এটা এখানে রয়েছে। কিন্তু সেটা দেখো, আগেকার যেসব স্যাররা হতো তাদের এই দক্ষতাটা কিন্তু খুব ছিল, ভালো ছবি আঁকতে পারতেন। আচ্ছা, শিক্ষার প্রাথমিক শর্ত কি? খুব ভালো একটা প্রশ্ন, যে শিক্ষার প্রাথমিক শর্ত। বলো কি হবে? বলা ও শোনার দক্ষতা অর্জন। বলা ও শোনার দক্ষ, এই অপশন এ। অপশন এ। দেখো, শিক্ষা দক্ষতার মধ্যে আমরা অবশ্যই বলবো সে শিশুটা বা সেই যে মানে যে মানে শিক্ষার্থী যে রয়েছে, সে যেন অবশ্যই বলতে পারে এবং শুনতে পারে। প্রাথমিক শর্ত এটাই। সে যদি প্রাথমিক, এবার দেখো বলার দক্ষতা অর্জন অবশ্যই হবে, শোনা, ভাষা ব্যবহারের যে দক্ষতা অর্জন, এটা কিন্তু অনেক মানে একটু উঁচু শ্রেণীতে। ঠিক আছে, যখন সে আস্তে আস্তে ভাষা কোন কথা কিভাবে ব্যবহার করবে সেটা কিন্তু পরে। প্রাথমিক প্রাথমিক শর্ত সে যেন বলতে পারে আর শুনতে পারে। ঠিক আছে, তার যেন স্পিকিং পাওয়ার থাকে এবং তার যেন লিসনিং পাওয়ার থাকে, কারণ তার মাধ্যমে আমরা তার সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো। ভেরি গুড। আচ্ছা, ঘুমের চাহিদা একটা কি ধরনের চাহিদা? দৈহিক চাহিদা। দৈহিক চাহিদা। দৈহিক চাহিদা। একদম। ঘুম আমাদের জন্য ভীষণ প্রয়োজন। ঠিক আছে, ঘুমের চাহিদা আমাদের সবসময় কিন্তু একটা মানে দৈহিক চাহিদা। কেউ যদি না ঘুমাও, শরীরে যদি বিশ্রাম না দাও, কারণ যখন ঘুমোই তখন আমাদের কি হয়, আমাদের যে বিভিন্ন ধরনের কোষ রয়েছে, বিশেষ করে আমাদের যে টিস্যু রয়েছে, ঠিক আছে, সেই যে কোষ বা টিস্যু কি হয় ওই সময় রিপেয়ার হয়। যে কোনো কাজ হয়, সে কাজ করার পর সেটা তো ক্ষতিগ্রস্ত হয়। তো টিস্যু রিপেয়ার হয় ঘুমের মাধ্যমে। এবার তুমি যদি না ঘুমাও তাহলে কি হবে, টিস্যুটা রিপেয়ার হলো না, তুমি তাকে আবার তুমি কাজ করতে বাধ্য করছো। ফলে কি হবে, তোমার সমস্যা হবে। টিস্যু রিপেয়ার, তুমি ভাবো কোন একটা জিনিস রিপেয়ার না হয়ে যদি আবার সেটাকে কাজে লাগাও, সেটা তো কিছুদিন পরে ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণে কিন্তু ঘুমের প্রয়োজন হয়। অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর কথা বলা হয়। তবে প্রয়োজন মতো আমরা এটাকে কম বেশি করতে পারি। আমাদের যখন হয়তো কাজের চাপ রয়েছে তখন একটু কম ঘুমালাম, যেদিন একটু ছুটি রয়েছে সেদিন একটু বেশি ঘুমিয়ে গেলাম। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করে বিভিন্ন মানুষের উপরে। কেউ কম ঘুমিয়েও মানে দক্ষভাবে কাজ করতে পারে, কেউ একটু বেশি ঘুমোতে তার হয়। এটা যে যার উপর ডিপেন্ড করে। আচ্ছা, শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম গ্রহণ করে কোথায়? পরিবারে। পরিবার। শিশু
প্রথম যে শিক্ষা গ্রহণ করে সেটা অবশ্যই তার পিতামাতার কাছ থেকে, এবং সেটা সবসময় হয় পরিবারে। ঠিক আছে, পরিবারের মধ্যে তার যে পিতা এবং মাতার কাছ থেকে সে প্রথম শিক্ষা গ্রহণ করে থাকে, এবার তারপর সে বিদ্যালয়ে যায়, বিদ্যালয়ে গিয়ে সেখান থেকে সে শিক্ষা গ্রহণ করতে পারে। একদম ঠিক। আচ্ছা, শ্রেণীকক্ষের পরিবেশ কেমন হওয়া উচিত? ভেবেচিন্তে উত্তর দেবে। গণতান্ত্রিক। গণতান্ত্রিক বৃহত্তর। গণতান্ত্রিক কথাটার মানে কি? যে ভোট টোট হবে নাকি, এরকম কোনো ব্যাপার? না না, সবাই সকল পার্টিসিপেট ওরকম করবে নয়। এরকম। শিক্ষক সবাই শিক্ষার্থী সমান। উভয় হ্যাঁ, স্বাধীনতার সাথে চলতে পারবে। গণতান্ত্রিক কথাটার অর্থ হচ্ছে যে শ্রেণীকক্ষের মধ্যে যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা কিছু চিন্তা ভাবনা ব্যক্ত করবে, প্রশ্ন জিজ্ঞেস করবে, আলোচনা করবে, বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করবে, সেইগুলোকেই বলা হচ্ছে গণতন্ত্র। এরকম নয় যে ভোট হবে, ঠিক আছে? গণতন্ত্র কথার অর্থ প্রশ্ন জিজ্ঞাসা করবে, ঠিক আছে, প্রশ্ন জিজ্ঞাসা করবে, বিভিন্ন প্রশ্নের মধ্যে তারা আলোচনায় অংশগ্রহণ করবে, হুম, এবং তারা মতামত প্রকাশ করবে। অনেক সময় প্রশ্নের মধ্যে দিতে পারে যে শ্রেণীকক্ষে গণতান্ত্রিক পরিবেশের অর্থ কি, তো এর মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে আমরা অবশ্যই করতে পারবো। ঠিক আছে, তো সেইভাবে কোশ্চেন আমাদের করতে হবে। ভেরি গুড। চিন্তার প্রথম বাহন কি? চিন্তার প্রথম বাহন কোন একটা থট বা চিন্তা কোনোভাবে চিন্তা করবে। অপশন এ। অপশন এ ধারণা, তাই তো? ভেরি গুড। কোনো কিছু চিন্তা করতে গেলে তোমার প্রথমেই কি দরকার? সেই সম্পর্কে ধারণা বা কনসেপ্ট। তোমার যদি সেই জিনিসটা সম্পর্কে কনসেপ্ট না থাকে তুমি চিন্তা করবে কি করে? তুমি যদি কোনো জিনিসের তোমার সেই জিনিসটা সম্পর্কে ধারণাই না থাকে, তুমি যদি চিন্তা করো, সেই চিন্তাটা তো বেকার, তাই তো? তাহলে সেই ধারণা হচ্ছে প্রাথমিক, প্রাথমিক প্রথম বাহন। এবার সেই ধারণার উপর ভিত্তি করে কি হয়? ধারণার উপর ভিত্তি করে তোমাকে সংকেত দেওয়া হয়, সেটা কিন্তু পরবর্তী। ঠিক আছে, মনে রাখবে সংকেত এবং ভাবমূর্তি এই দুটোই কিন্তু চিন্তার পরবর্তী সহায়ক উপাদান। এরা কিন্তু পরবর্তী সহায়ক উপাদান, এরাও কিন্তু চিন্তার জন্য গুরুত্বপূর্ণ। এবার সহায়ক উপাদান মানে এটা যদি পরীক্ষায় কোশ্চেন এরকম আছে, নিচের কোনটি চিন্তার বাহ বা চিন্তার উপাদান নয়? যদি দেয় অপশন, সেম সেম অপশন রয়েছে, কোশ্চেন দিল নিচের কোনটি চিন্তার বাহন বা চিন্তার হচ্ছে উপাদান নয়, তাহলে অ্যান্সার কি হবে? তখন হবে বিচারকগণ। ঠিক আছে, কারণ ধারণা, সংকেত, ভাবমূর্তি এই তিনটেই কিন্তু চিন্তার বাহনের মধ্যে পড়ে। প্রাথমিক অবস্থায় ধারণা, তারপর সংকেত ও ভাবমূর্তি। ক্লিয়ার করতে পারলাম? ওকে। হ্যাঁ স্যার। পরীক্ষায় কিন্তু শুধুমাত্র যে এই প্রশ্নটার উত্তর করে ফেললাম ব্যাস আমার হয়ে গেল সেরকম ব্যাপার না, আমাদের এর সাথে সাথে কেমন হতে পারে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, বংশানুক্রম নির্ধারিত হয় কিসের মাধ্যমে? খুব ভালো প্রশ্ন। ক্রোমোজোম দ্বারা। দ্বারা। দেখো, এবার বলবে স্যার প্রাকৃতিক পরিবেশের মাধ্যমেও তো হয়ে থাকে, পরিবেশগত উপাদান, কিন্তু না, বংশানুক্রমিক হয় জিন এবং ক্রোমোজোম দ্বারা, তাই তো? কারণ আমাদের যে বংশগতির যে বৈশিষ্ট্যগুলো, যে সে কত ভালো, মানে কোনো হয়তো মানে সচিন তেন্ডুলকারের ছেলে যে আবার সে ক্রিকেটার হবে কিনা, সেটা বংশানুক্রম নির্ধারণ হয় তার জিন এবং ক্রোমোজোমের দ্বারা। ভেরি গুড। এবার মনে রাখবে এখানের মধ্যে যদি প্রশ্ন পড়ে যে নিচে, এখানে আরেক ধরনের প্রশ্ন পড়তে পারে, নিচের কোনটি, ঠিক আছে, ব্যক্তির বিকাশে প্রভাব ফেলে? তখন কি উত্তর দেবে? ব্যক্তির বিকাশে প্রভাব ফেলে। প্রকৃতি পরিবেশ। দেখো, প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। এটা বাস্তব অভিজ্ঞতা, এটা শিক্ষণ, এই তিনটেই কিন্তু, এই যে তিনটের কথা বলছি, এই তিনটেই কিন্তু তার বিকাশে, ব্যক্তির বিকাশে প্রভাব ফেলে। ঠিক আছে, বিকাশে প্রভাব ফেলে। এবার জিন ক্রোমোজোম করে, কিন্তু যদি বলে নিচের কোনটি ব্যক্তির বিকাশে প্রভাব ফেলে না বা সরাসরি প্রভাব ফেলে না, তখন কিন্তু জিন এবং ক্রোমোজোম করবে। কথাটা কি বললাম, বোঝা গেছে? এই তিনটে কিন্তু ভীষণভাবে ব্যক্তির বিকাশে প্রভাব ফেলে।
প্রাকৃতিক পরিবেশ, বাস্তব অভিজ্ঞতা আর শিক্ষণ। এবার যদি যে কোনো একটা জানতে চায় তাহলে অবশ্যই প্রথমটা করবে প্রাকৃতিক পরিবেশ। এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা ব্যক্তির বিকাশে প্রভাব ফেলে। ওকে, এগুলো দেখো এক্সামের সময় কি হয় বলতো, তোমাকে প্রেফারেন্স অনুযায়ী করতে হয়, সেইভাবে উত্তর কিন্তু হবে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, শিক্ষার প্রথম স্তরে শিশু শিক্ষণের ক্ষেত্রে উচিত কিভাবে পড়াবে। বাচ্চাকে যখন প্রথম স্তরে শিক্ষার প্রথম স্তরে শিশুদের যখন শেখাবে, কিভাবে তুমি পড়াবে? ছড়ার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, হস্তাক্ষরের খেলাধুলার মাধ্যমে? খেলার মাধ্যমে। মাধ্যমে শেখানো। একদম। ছোট খেলাধুলার মাধ্যমে। স্যার খেলাধুলার মাধ্যমে। প্রথম স্তরে শেখাতে হবে খেলাধুলার মাধ্যমে, স্পোর্টস এর মাধ্যমে। যত বাচ্চাকে স্বতঃস্ফূর্ত ভাবে খেলাধুলার মাঝখানে শেখাবে এক এরকম। ছড়ার মাধ্যমেও কিন্তু হবে, এটা কিন্তু ছড়ার মাধ্যমে এটা যে ভুল সেরকমও নয়, কিন্তু এটা কিন্তু তার দ্বিতীয় স্তর, এটা কিন্তু সেকেন্ড স্তরে। যদি খেলাধুলার মাধ্যমে অপশন না থাকে তখন কিন্তু ছড়ার মাধ্যমেটা ঠিক হবে, কিন্তু সব থেকে বেস্ট মানে সব থেকে যে প্রেফার্ড অ্যান্সার সেটা কিন্তু খেলাধুলার মাধ্যমে শিখন। ওকে, ভেরি গুড, বাহ, ভালো উত্তর দিচ্ছ। আশা করি ভালোই পড়াশোনাটা হয়েছে আশা করছি। নিচের কোনটি সঠিক নয়, পড়ে উত্তর দেবে কোনটা সঠিক নয়। অপশন ডি টা। অপশন ডি। অপশন ডি। জি জি। আচ্ছা, লাস্টেরটা একটা ভুল হয়ে গেছে, এটা তাপ চিন্তন না, ভাষা চিন্তন। ঠিক আছে, এটা তাপ হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি ভাষা হবে। আচ্ছা, অপশন কি বলছো? অপশন ডি, তাই তো? আচ্ছা দেখো, এখানে অবশ্যই উত্তর হচ্ছে হ্যাঁ স্যার। অপশন অপশন ডি হবে, যে ভাষা চিন্তন ও বস্তুর প্রত্যক্ষ নির্ধারণ করে না। অবশ্যই ভাষা চিন্তন বস্তুর হচ্ছে প্রত্যক্ষণকে প্রভাবিত অবশ্যই করে, নির্ধারণ করে না নয়, প্রভাবিতও করে, চিন্তার উপরে প্রভাব বিস্তারও করে, আর প্রত্যক্ষণকে প্রভাবিতও করে থাকে। ঠিক আছে, কারণ এই ভাষা, চিন্তা ভাবনা, ল্যাঙ্গুয়েজ ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, ভেরি গুড। আচ্ছা, নির্দেশগত পার্থক্য শিক্ষার্থীর ক্ষেত্রে কি হয় দেখি। নির্দেশগত পার্থক্য শিক্ষার্থীর নিচেরটা কি বিকাশের ক্ষেত্রে সবগুলো স্যার। বিকাশের ক্ষেত্রে হবে তো? দেখো, নির্দেশগত পার্থক্য শিশুর বৃদ্ধির ওপরে প্রভাব বিস্তার অবশ্যই করে। বৃদ্ধি মানে আমরা যেটাকে শারীরিক বৃদ্ধি বলে থাকি। ঠিক আছে, বৃদ্ধি বলতে আমরা কোনটাকে বলি? শারীরিক বৃদ্ধি। বিকাশ বলতে আমরা কি বুঝি? তার মানসিক এবং সামাজিক বৃদ্ধি। আর প্রবণতা বলতে আমরা কোন জিনিসটাকে বুঝি? তার যে স্বাভাবিক কিছু ক্ষমতা সেগুলোকে। তো সেই কারণে উত্তরের সবগুলোই হবে ঠিক। আমি একটু লিখে দিচ্ছি, নির্দেশগত পার্থক্য বলতে মানে বৃদ্ধি বলতে আমরা বলি তার শারীরিক বৃদ্ধি, বিকাশ বলতে আমরা স্যার বলি তার। বলছি বলো বলো নির্দেশগত পার্থক্য, বলো বলো। বলছি নির্দেশগত পার্থক্যটা বৃদ্ধির ক্ষেত্রে কিভাবে প্রভাব বিস্তার করছে ওটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, কিভাবে প্রভাব, নির্দেশগত বুঝিয়ে মানেটা দিচ্ছি। কি, মানে এখানে কি বলতে নির্দেশগত চাইছে? নির্দেশগত পার্থক্য বলতে তুমি একটা ছেলেকে দেখিয়ে বলছো এই ছেলেটা লম্বায় খুব বাড়বে, বা এই ছেলেটার খুব ভালো ডেভেলপড হবে। তার মানে তুমি কি মানে বললে, কি করে বললে যে ছেলেটা যদি বেশ লম্বা চওড়া হয়, তার মানে ছেলেটা দেখবে আমাদের একটা মনে হয় কি যদি লম্বা চওড়া হয় তখন আমাদের মনে হয় এই ছেলেটা খুব ভালো বুদ্ধিমান হতে পারে, এটা আমাদের মনে হয় না? বা ছেলেটার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, সে যদি সিধা দেখবে সোজা করে চলে তখন বলে বাহ, খুব কনফিডেন্স আছে ছেলেটার মধ্যে। তার মানে তার যে শারীরিক গঠন দেখে আমরা তো বুঝি, মানে আমরা তো একটা কনসেপ্ট করে থাকি সে ভালো খেলে, তার মানে খুব ভালো তার মধ্যে বুদ্ধি রয়েছে। কি বলছি বোঝা গেছে ব্যাপারটা? এবার কোনো বাচ্চা দেখবে যদি অসুস্থ হয়ে থাকে তখন বলে এ অসুস্থ, এর মাথায় বুদ্ধি কম। আমি ভেবেছি, কি বলছো বলো বলো। আমি নির্দেশগতটা মানে ভেবেছি যে মানে গাইড করা, না না, মানে কোনো বাচ্চার নির্দেশ ডেভেলপমেন্টের না, জন্য নির্দেশ যে বলতে আমরা তাকে আইডেন্টিফাই শেখানো করা। বা এটা এটা ভেবেছি।
না না, নির্দেশগত মানে আইডেন্টিফাই করা যে এই ছেলেটা ভালো ছেলে, এই ছেলেটা দুষ্টু ছেলে, এই ছেলেটা খারাপ ছেলে। এই নির্দেশগত পার্থক্য। দুটো শিক্ষার্থীর মধ্যে পার্থক্য করছি নির্দেশের মাধ্যমে। কি বলছি বোঝা গেছে? সেটাই বলছি। হুম, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, স্যার নির্দেশগত পার্থক্যের সংজ্ঞা কি হতে পারে? সংজ্ঞা বলতে ওইভাবে তো সংজ্ঞা কিভাবে বলি বলো তো? আহ, এটা তো মানে যার মাধ্যমে আমরা কোনো শিক্ষার্থীকে মানে নির্দেশ কাকে দানের বলে? মধ্যে, হ্যাঁ, নির্দেশের মাধ্যমে পার্থক্য করতে পারি। যেটা বললাম, তুমি এখানের মধ্যে বুদ্ধিমান ছেলেদের বের করো, ঠিক আছে? তাহলে তুমি বুদ্ধিমান ছেলে বের করার জন্য তুমি কি করবে? হয় কিছু কোশ্চেন করবে, বা কিছু কিছু হয়তো বললে না, তুমি কোনো পরীক্ষা নেওয়া যাবে না, তুমি এখান থেকে দেখে বলো কে কে বুদ্ধিমান তোমার মনে হচ্ছে, তুমি বের করে আনো। তোমাকে যদি হঠাৎ করে বলে, তখন তুমি কি করবে? সেই ছেলেগুলোর বডি ল্যাঙ্গুয়েজ দেখার চেষ্টা করবে। কোন ছেলেটার চোখ খুব সুন্দর এদিক ওদিক তাকাচ্ছে, খুব স্মার্টলি বসেছে বা কিছু, সেগুলো দেখে আমরা কিছু কিছুটা আইডিয়া করতে পারি। কি বলছি বোঝা গেছে? সেই জিনিসগুলোকে বলা হচ্ছে নির্দেশগত পার্থক্য। এবার এর তো ওইভাবে ডেফিনেশন করাটা খুব কষ্টকর ব্যাপার, বুঝলেই হবে, ঠিক আছে? পরীক্ষায় তো ওরকম ভাবে নির্দেশ বলবে না। হুম, ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, বাল্যকালের সময়সীমা, কোন সময়টাকে আমরা 6 বলি থেকে 11। সিম্পল, 6 থেকে 11। 6 6 থেকে থেকে 11 11। বছরকে আমরা বাল্যকাল বলি, কারণ এর আগে পর্যন্ত আমাদের শৈশব রয়েছে, আর তারপরে আমাদের বয়স সন্ধিকাল বা অ্যাডোলেশন রয়েছে 12 থেকে 18। ব্যাস। তো তার মাঝখানে 6 থেকে যে 11, এই সময়টাকেই আমরা বাল্যকাল বলে থাকি। ভেরি গুড। নিচের কোনটি বিকাশের মধ্যে পড়ে? নিচের কোনটি বিকাশের মধ্যে পড়ে? স্যার পরিমাণ মানে কি? পরিমাণ মানে, এটা দেখো, এটার ইংলিশ বলতে কোয়ান্টিটি বা মেজারমেন্ট। পরিমাণ মানে কোয়ান্টিটি, এরকমই থাকবে। ইংলিশে যদি দেখো কোয়ান্টিটি আসবে। শিক্ষণ মানে টিচিং বা লার্নিং হিসাবে বলতে সে পারো। শিখন হবে, দেখো, শিখন মনে হচ্ছে। পরিমাণ হচ্ছে দুটোই হবে। এবার হচ্ছে এখানে এ আর বি বলছে, শিক্ষণ হবে, হ্যাঁ। আচ্ছা, এ আর আচ্ছা, সি যদি স্যার অপশন ডিএড টা দিত হবে তবে মনে হয়। বোধহয় দুটোই হতো। হ্যাঁ, হতে পারে, তাও শিখনটাই হবে। ডেভেলপমেন্টের জন্য তো শিখন মানে প্রভাব আছে, শিখনের প্রভাব আছে। এখানে ব্যাপারটা, না, দৈহিক দৈহিক বিজ্ঞান হলো, তো ওটা মেলানো হ্যাঁ, এর দৈহিক বিকাশটা ভালো হয়েছে না হয়েছে, এটা একটা পরিমাণের দিক পড়ে না। যেকোনো বিকাশ যেমন মাপা যায়, এগুলো তো মেজারমেন্ট করা যায়। মানসিক বিকাশের তো বিভিন্ন অঙ্ক আছে না। হুম, তোমার কথা তো বেশিরভাগ কেটে গেছে, কোনো কিছু ঠিকঠাক কেউ শুনতে পায়নি। আচ্ছা, তো যাই হোক, একটু বলে দিচ্ছি। এবার এখানে কোশ্চেনটা একটু মানে অপশনটা একটু ভুল ভাবে আছে। ভুল ভাবে কেন আছে? শিক্ষণ মানে হচ্ছে টিচিং, ঠিক আছে? শিক্ষণ মানে যেটা পড়ানো হচ্ছে টিচিং, আর শিখন মানে যেটা হচ্ছে লার্নিং, ঠিক আছে? লার্নিং এর কথা বলা হচ্ছে। তো এখানের মধ্যে যদি বিকাশের অংশ আমরা দেখি, ঠিক আছে, তার মধ্যে আমাদের হচ্ছে সবগুলোই হয়ে যায়। এবার তার মধ্যে এটা করাটা খুব চাপের ব্যাপার। উম, খুব চাপের ব্যাপার এখানে। শিক্ষণটা তো তোমার এখানে এইভাবে কোনটা বিকাশের মধ্যে পড়ে বলতে গেলে সবগুলোই হয়ে যাবে। এখানে বিকাশটা মানে বিকাশের কথাই তো ভাবতে হবে, তাই তো হুম নাকি? হুম এখানে এখানে বলছে নিজের বিকাশে, তার মানে শিশুর বিকাশ, তার মানে শিখন। শিখন তো টিচিং মানে টিচারের সাথে সম্পর্কিত। এখানে সেই জায়গা অ্যাকচুয়ালি থেকে যদি শিশুর কথা বিআরসিটা, হ্যাঁ, বিআরসিটা ঠিকঠাক হয়, ঠিক আছে? কিন্তু অপশনে বিআরসি তো দেয়নি। অ্যাকচুয়ালি বিআরসি টা ঠিকঠাক কথা, ঠিক আছে? কিন্তু যেহেতু অপশনে দেয়নি, এটা করাটা খুব
চাপের। এটা অ্যান্সার হচ্ছে বি অ্যান্ড সি যদি থাকে সেটা করবে, না হলে করাটা খুব চাপের হবে। নাহলে অনলি সি যদি করো তাও মোটামুটি ঠিক হতে পারে যে এইটা অনলি সি, এটাও করতে পারো। বি আর না সি বি এর পরিমাণটা হয় আমিও জানি যে পরিমাণ বলতে গ্রোথের কথা বলা হচ্ছে, ঠিক আছে, এটাও বিকাশের হ্যাঁ মধ্যে পড়ে, এটাও পড়ে। আমি বললাম তো এখানে সবগুলোই হয়ে যায়, বি আর সিটা ঠিকঠাক, কিন্তু বি আর সি অপশনে নেই, এটা তো করাটা খুব চাপের ব্যাপার। বিআরসি টাই হওয়া উচিত ছিল, যে নেই নেই যখন বিআরসি করবে, এবার যদি এরকম করো দেখবে কি করবে আর বলো। এটা একটু মানে ডাউটফুল প্রশ্ন। আচ্ছা, ছাড়ো, আছে যা ডাউট আছে কি করবে। আচ্ছা, কানে শুনতে পায় না এমন শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের তুলনায় নিজেকে নিকৃষ্ট মনে করবে কিসের ভিত্তিতে বা কিভাবে? সামাজিক আবেগের উন্নয়নে এটা কি বলছো বাকিরা? সি অপশনটা। অপশন সি। দেখো, কানে শুনতে পায় না, ঠিক আছে, এক সেকেন্ড। কানে শুনতে পায় না এমন শিক্ষার্থী স্যার সাধারণ এটাও তো হতে পারে। বুদ্ধিমত্তা, হ্যাঁ না, এটা ব্যাপারটা হচ্ছে সি যে বলছে একদম কারেক্ট উত্তর। প্রথম কথা, যে কানে শুনতে পায় না, ঠিক আছে, প্রথম কথা যে শুনতে পায় না সে সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু সে মেলামেশা সে কিন্তু করতে পারবে না। কারণ তখন সেই যে ব্যাপারটা সমস্যা কি হবে, সে বুদ্ধিমত্তার উন্নয়ন, সে কেন ভাববে যে আমার বুদ্ধি কম? ব্যাপারটা বোঝো। ভাষার উন্নয়ন বা পড়াশোনার অগ্রগতিতে নিষ্কৃষ্ট মনে করবে না কেন, তার জন্য সে সমাজে কেউ যদি কানে শুনতে না পায়, তুমি একটা যে কানে শুনতে পায় না বা চোখে দেখতে পায় না, তার সাথে তুমি কি কম্পিটিশন করবে? সম্ভব নয়। তো সেই কারণে বুদ্ধির ব্যাপারটা এখানে আসবে না, এখানে আসবে সামাজিক আবেগের উন্নয়নে। যখন দেখবে কেউ, সে যদি তোমার সাথে খেলতে আসে বা কথা বলতে আসে বা মেলামেশা করতে আসে, তখন বলবে এই তুই কানে শুনতে পাস না, তুই আমাদের সাথে খেলিস না, সেই জায়গায় সে কিন্তু মানে তোমার মানে বাধাটা পাবে। এবার যে কানে শুনতে পায় না তাদের জন্য তো বিশেষ স্কুল রয়েছে, সেরকম ছেলে যদি তোমাদের স্কুলে আসে সে কি পড়াশোনা করতে পারবে? স্যার ক্লাসে বলবে ওই অঙ্কটা কর, সে কি শুনতে পেলো? সে তো হাঁ করে তাকিয়ে থাকবে। কি বলছি বোঝা গেছে? বা সে কোনো তো ভাষার উন্নয়ন সে কিভাবে করবে? ওকে, আর যে কানে শুনতে পায় না সে কিন্তু কথাও বলতে পারে না, দেখবে, যে কানে শুনতে পায় না সে কিন্তু কথাও বলতে পারে না। দুটোই একসাথে যুক্ত, কারণ শুনতে না পেলে সে বলবে কি করে? ঠিক আছে, এটা দেখবে। আচ্ছা, পিয়াগেটের মতে কোন স্তরে শিশুরা বস্তু এবং ঘটনা সম্পর্কে যুক্তিগ্রাহ্যভাবে ভাবতে শুরু করে? বলো কেউ। যৌক্তিক সক্রিয়তা যৌক্তিক স্তরে সক্রিয়তা স্তর। পিয়াগেট আমরা পড়েছি, অপশন ডি। পিয়াগেটের আমরা পড়েছি যেখানে শিশুরা তা কোনো একটা বস্তু বা কোনো ঘটনা সম্পর্কে যৌক্তিকভাবে ভাবতে শুরু করে। কোন স্তরে? যৌক্তিক সক্রিয়তা না বাস্তব সক্রিয়তা? বস্তু এবং ঘটনার মধ্যে যে বাস্তব ঘটনা বুঝলে তখনই তো সে পার্থক্যটা বুঝতে পারে, যেটাকে আমরা বলেছি কংক্রিট অপারেশনাল স্টেজ, তাই তো? এটা দিয়েই তো হয়েছিল নাকি? স্যার ওটা ছিল মূর্ত সক্রিয়তা স্তর আর বাস্তব সক্রিয়তা স্তর দুটো একই। আচ্ছা, হ্যাঁ, মূর্ত বা আমাদের কতগুলো স্তর ছিল পিয়াগেটের? চারটে স্তর ছিল। চারটে ছিল। প্রথমে ছিল সংবেদন প্রথমে ছিল সংবেদন। স্তর, প্রাক সক্রিয়তা স্তর। প্রথমে আমি হুম ইংলিশ গুলো বলে দিচ্ছি, দেখো, প্রথমে ছিল সেন্সারি, মানে সেটা সংবেদন, সেন্সেশন হলো। তারপরে ছিল প্রাক সক্রিয়তা, যেটা হচ্ছে প্রি অপারেশনাল, তাই তো? তারপরে ছিল মূর্ত সক্রিয়তা, যেটা হচ্ছে অপারেশনাল বা কংক্রিট অপারেশনাল, এটা ছিল পরেরটা। আর যৌক্তিক সক্রিয়তা, যেটা ছিল ফর্মাল। মনে পড়ছে? এই চারটে তো স্তর ছিল। তাহলে এর মধ্যে কখন বাচ্চারা বস্তু এবং ঘটনা সম্পর্কে যুক্তিবদ্ধভাবে ভাবতে শুরু করে? সে যখন কংক্রিট অপারেশন মানে বাস্তব সক্রিয়তা স্তর, মানে কংক্রিট অপারেশনাল স্টেজে থাকে, যেটা আমাদের 7 থেকে 11 বছর হয়, তাই তো? সেই সময় তো বাচ্চাটা ভাবতে শুরু করে।
কোন ঘটনা কোন বস্তু এটা ঠিক কোনটাই সেটা তো বুঝতে পারে। এবার বোঝা গেছে? আর যৌক্তিক সক্রিয়তার স্তর তো তার পরে। স্যার ওই বয়সে তো না স্যার, ওরা তো মানে ওই 7 থেকে 11তে বিমূর্ত ধারণাগুলো বুঝতে পারে, হুম। বিমূর্ত জিনিস নিয়ে চিন্তা করতে পারে, কিন্তু যুক্তি রাজ্যে তো যৌক্তিক স্তরেই যুক্তি তখন দিতে পারে। যুক্তি তো পরের স্তরে, যৌক্তিক সক্রিয়তা তো লাস্ট স্তরে। কোন স্তরে যুক্তিগ্রাহ্যভাবে ভাবতে শুরু করে। যুক্তিগ্রাহ্যভাবে ভাবা মানে যে যুক্তি দেওয়াটা নয়, এবার দেখো এখানে ওই যে বলেছিলাম তোমাদের জিনিসগুলো মনে করো, যে কোনো একটা জিনিস তার কাছ থেকে, যে ওই সূর্য, সে আগে মনে করতো যে সূর্য সবাই বানিয়েছে, কিন্তু তারপরে বুঝতে পারে না সূর্য হচ্ছে প্রাকৃতিক একটা জিনিস। 7 থেকে 11 বছরে তো একটা বাচ্চা ভাবতে শুরু করে। কি বলছি বোঝা গেছে? 5 6 এর একটা বাচ্চা, সে কি তখনও কি অলীক কল্পনা করে? সে তো অ্যাকচুয়ালি জিনিসগুলো তখন ভাবতে পারে, না, বুঝতে পারে। তাকে তো তখন পড়ানো হয় না, বিজ্ঞান তাকে তো পড়ানো শুরু হয়ে গেছে তখন। কি বলছি বোঝা হ্যাঁ গেছে? হ্যাঁ, শুরু করে ওই হ্যাঁ। হ্যাঁ, ওকে। এবার 12র পরে যৌক্তিক সক্রিয়তার স্তরে সে কি করে, কাল্পনিক পরিস্থিতিগুলো বুঝতে পারে, যে হ্যাঁ এইটা কল্পনা করা হচ্ছে, এইটা এর প্রকৃতভাবে যে যুক্তি, মানে অ্যাকচুয়ালি প্রকৃতভাবে যুক্তি দিতে সে কিন্তু যৌক্তিক সক্রিয়তা হতে পারে, কিন্তু বাস্তব সক্রিয়তার স্তরে সে জিনিসগুলো সম্পর্কে ভাবতে শুরু করে, একটা জায়গায় ভাবে, বা যৌক্তিক সক্রিয়তার স্তরে সে যুক্তি দিতে পারে। এবার বোঝা গেছে পার্থক্যটাও কি, দুটোর মধ্যে পার্থক্য? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। মূল্যায়নের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? আমাদের যে পরীক্ষা হয় তার উদ্দেশ্য কি হওয়া উচিত? অপশন ডি। অগ্রগতির পরিমাপ না দুর্বলতা? অগ্রগতির পরিমাপ। স্যার। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, মূল্যায়ন বা আমাদের যে এভলিউশন হয়ে থাকে তার উদ্দেশ্যই হচ্ছে সে কতটা অগ্রগতি হয়েছে, ঠিক আছে? সে অগ্রগতি রয়েছে। এবার এর মধ্যে দেখো, এর মধ্যে দুর্বলতা খুঁজে বের করা এটাও কিন্তু ভুল নয়, এটাও তো তোমার একটা মানে মূল্যায়নের উদ্দেশ্য, ঠিক আছে? শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে উন্নত করা এটাও উদ্দেশ্য, এবং যদি মূল্যায়নের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এটাও উদ্দেশ্য। তিনটেই কিন্তু ঠিক, কিন্তু এর মধ্যে কোনটা বেশি ঠিক? কি বললাম বোঝা গেছে? বেশি ঠিক হচ্ছে শিক্ষার্থীর অগ্রগতি পরিমাপ করা। কি কথাটা বলছি বোঝা গেছে? মানে যদি পরীক্ষা অপশন থাকে, তোমাদের যদি সিটেড হয় যে কোনো 4টাতেই তোমরা কিন্তু মার্কস পাবে, কিন্তু যদি এখানে বলতো যে 3টে বা কোনো একটা অপশন দিয়ে বললো উপরের সবকটি, তাহলে কিন্তু সবকটি হতে পারতো। হুম, ওকে, ভেরি গুড। আচ্ছা, একজন ব্যক্তি আমির বিপরীতে তুমিকে চিনতে শিখলে তাকে কি বলা হয়? খুব ভালো একটা প্রশ্ন। আমি তুমি, এই যে কথাটা আমরা বলি যে আমি যাব। সামাজিকীকরণ। সামাজিকীকরণ ভবন। ভেরি গুড। এটাকেই বলা হয় সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন। স্বতন্ত্রীকরণ। যখন একটা ব্যক্তি কি করে, যে আলাদা করেছেন, যে এটা আমি এটা তুমি, এই যে পার্থক্যটা যে করতে পারে, তখন তার মানে সে নিজের পরিচয়গুলো বুঝতে পারে, যে এটা বাবা, তার মানে বাবা মা, বাড়ির লোক, কাকু, বা ওই যে কাকু ও বাইরের লোক, কিন্তু আমাকে ভালোবাসে। তার মানে সে নিজের ভূমিকা নিজের পরিবার সম্পর্কে বুঝতে পারে। এ হচ্ছে স্যার, তার মানে স্যার তাকে আমাকে সম্মান করতে হবে, কিন্তু সে বাইরের লোক, যতই যাই বলুক বাবা মা আমাকে বেশি আপন। তাহলে সে আলাদা করে যখন একজন ব্যক্তি নিজেকে যখন অন্যদের থেকে আলাদাভাবে চিনতে শেখে, তখনই সে সামাজিক সম্পর্ক স্থাপন করতে পারে। এটা কেউ কম বয়সে করতে পারে, কেউ একটু বেশি বয়সে করতে পারে। এটা দেখবে, এটা আমার ছোটবেলায় খুব সমস্যা হতো, ঠিক আছে? আমি পরিষ্কার একটা কথা বলছি। আমাদের স্কুলে, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, ক্লাস ওই 2 3 তে পড়তাম, ঠিক আছে? তখন আমি খুব কনফিউজ থাকতাম, যে একটা হঠাৎ করে একজন লোককে দেখতে পেলাম, যে তাকে আমি কি বলবো, কাকু বলবো না দাদা বলবো না কি বলবো, এই যে ব্যাপার বলাটা, এটা কিন্তু আমার ছোটবেলায় খুব সমস্যা হতো, পরিষ্কার কথা। কিন্তু আমাদের ক্লাসেই একটা মেয়ে ছিল, সে যখনই মানে হয়তো আমার বাবা গিয়েছে, তখন সঙ্গে সঙ্গে বললো কাকু ভালো আছে। সে ঝট করে সেই বয়সে ক্লাস 3 তে পড়ে, তখনই সে ঝট করে সে বলতে শিখে গেছে। কিন্তু আমি কিন্তু এই জিনিসটা তখন মানে ক্লাস 3 তে সেই অবস্থায় কিন্তু আমি এটা পারতাম না। ফিউচার পরে আমি এগুলো শিখেছি, পরে আমি এগুলো সম্পর্কে করতে পেরেছি, আমি জিনিসগুলো সামাজিকরণ শিখেছি, কিন্তু খুব ছোটবেলায় এটা কিন্তু আমার মানে একটু দেরি হয়েছে। এটা অনেকের ক্ষেত্রে হয়েছে, অনেকের ক্ষেত্রে হয়নি। তোমাদের ক্ষেত্রে কিরকম বয়সে হয়েছে মনে হয়?
মনে আছে এটা সম্পর্কে? না সেভাবে কনসেপ্ট নেই, মাথায় নেই? হ্যাঁ, আমার খুব তাড়াতাড়ি আমার খুব তাড়াতাড়ি হয়েছে এটা। হ্যাঁ, এটা বেশিরভাগ না মেয়েদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়, ছেলেদের ক্ষেত্রে একটু দেরি করে হয়। এটা স্বাভাবিক কথা, ঠিক আছে? এটা কোনো খারাপ ব্যাপার না, এটা কিন্তু হয়। কিন্তু দেখবে একটা বয়সের পরে মেয়েদেরকে একটু মানে রিজার্ভড হয়ে যেতে হয়, আর ছেলেদেরকে একটু বাইরে সোশ্যালাইজড হতে হয়, তাই তো? ওকে। দেখো মেয়েদের ক্ষেত্রে অনেক রকম ব্যাপার আছে। যদি সোশ্যালাইজ না হয় তখন বলবে হাই আমি স্যার, গেলাম, আমার সাথে কথা বললো না, তখন একটা ব্যাপার এসে যায়, তাই না? ওই রকম ব্যাপার আছে। আমি বললাম আমাকে খেতে বললো না তো, তাই না? স্যার অনেক রকম বি ব্যাপার। আর সি এর মানেটা একটু কোনটা বাবা? ও আচ্ছা, এখানে স্যার বাকিগুলোর মানেগুলো একটু বুঝিয়ে দিবেন? বলছি, হ্যাঁ, বি আর সি এর মানেটা একটু বলে দেবে? আচ্ছা বলে দিচ্ছি দেখো, সামাজিকরণ মানে সোশ্যালাইজেশন করলো, স্বতন্ত্রীকরণ মানে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? ডিফারেন ডিফারেন্সিয়েশন মানে পার্থক্য করা, যে এই ব্যক্তি ওই ব্যক্তি সেই জিনিসটা, ঠিক আছে? আর পরিমূলকতা মানে পরিমাণ করা, যে এখানে দেখো এটা আলাদা করে মানে পরিমূলক মানে এটাকে কিভাবে বলি, আহ, দুটো জিনিসের মধ্যে পার্থক্য করে, এইটা বেশি আছে এইটা কম আছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে পরিমূলকতা, মানে পরিমাণ নিয়ে বলছে। আর প্রত্যাবিক্ষা মানে কি? প্রত্যাবিক্ষা তো আমি পড়িয়েছিলাম, বলো প্রত্যাবিক্ষা মানে কি? চিনে চিনে নেওয়া, হ্যাঁ, চিনে কাকে নেওয়া। রিকগনাইজ করা। প্রত্যাবিক্ষা কথার মানে হচ্ছে নিজের সম্পর্কে জ্ঞান করা, মানে এটাকে একটা ভালো কথায় বলতে পারো, আম, মানে আবার পুনরায় কোনো জিনিসকে মনে করা, মানে অভিজ্ঞতার, এটা একটা ভালো ভাষায় আমরা বলতে পারি যে অভিজ্ঞতার আহ, পুনরায় পুনরায় মনে করা, অভিজ্ঞতাকে পুনরায় মনে করা। তোমার কোনো একটা জিনিস মনে ছিল, ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, এটা তোমাদের পড়াইনি কেন, এটা তোমাদের পড়াবো বলে আমি নোটটা রেডি করেছি কিন্তু এখনো পড়ালাম না। ওই আমাদের স্মৃতি, মানে আমাদের যে মেমোরি, ওইখানটায় আমি প্রত্যাবিক্ষাটা পড়াবো। হুম, পরের প্রশ্ন। আচ্ছা বলছে, হুম, দল গঠন করার ব্যাপারে কিশোররা কোনটির উপরে গুরুত্ব দেয় না? যখন টিম বা দল তৈরি হয় তখন যারা কিশোর হয় মানে বালক হয়, তারা কোনটার উপরে গুরুত্ব দেয় না? শুনতে পাচ্ছ? অপশন ডি। হুম, অনুরাগ হবে কি? দেখি আর কি কি বলছো বলো। দল গঠন করার সময় কিশোররা, এটা 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 সিরিয়াস কথা বলছি, এটা আমার সাথে হয়েছে, এটা সম্পর্কে আমি খুব ভালোভাবে বুঝি। কি বলছো বলো? হবে মনে এটা অ্যান্সার হবে পূর্ব পরিচিতি, ঠিক আছে? খেয়াল করবে যখন আমরা স্কুলে পড়তাম, বিশেষ করে আমার তো প্রচুর হতো, যখন হতো বললো, তখন বাবা জিজ্ঞেস একটা কারোর সাথে তো বন্ধু, এই আমার বন্ধু হয়েছে, তখন বাবা জিজ্ঞেস করতো আচ্ছা এই যে খেললো তার বাবার নাম কি, বা সে কে, জিজ্ঞেস করে, বাড়ির লোকেরা জিজ্ঞেস করে, আমি বলি, ধর অত কে মনে রাখে, অত সব জানার দরকার নেই। এটা ছেলেদের মধ্যে প্রচুর হয়, বন্ধু হয়ে যায় কিন্তু তার সম্পর্কে আমরা কিছুই জানি না। ছোটবেলায় কিন্তু এটা হতো, ঠিক আছে? তো ছোটবেলায় কিন্তু পূর্ব পরিচিতির উপরে কিশোররা কোনো গুরুত্ব দেয় না, ও সহজেই বন্ধু হয়ে যায়। এটা তো আমার সঙ্গে হতো, ঠিক আছে? এবার দেখো মনোভাব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ইতিবাচক বা নেতিবাচক মনোভাব মিল কিন্তু দল গঠনে সাহায্য করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মূল্যবোধ, যদি একই রকমের বন্ধুত্ব হয় দেখবে, তাহলে দেখবে মূল্যবোধের হলে বন্ধুত্ব হয়। অনুরাগ মানে একসাথে যদি শেখার আগ্রহ থাকে তখনও কিন্তু তারা দলবদ্ধ হয়, কিন্তু পূর্ব পরিচিতির উপরে কিন্তু কিশোররা গুরুত্ব দেয় না। কি বললাম, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। ভালো শিক্ষক হতে গেলে সর্বাগ্রে কোনটি প্রয়োজন? তুমি যদি ভালো টিচার হতে চাও কোনটা তোমার প্রয়োজন?
বিষয় অপশন সম্পর্কে জ্ঞান। অপশন ডি। অপশন সি। স্যার ডিটাও তো হতে পারে, ব্যক্তিত্ব। বি আর সি এর মধ্যে খুব স্যার কনফিউশন। স্যার ডিটা মনে হচ্ছে। ডিটা মনে হচ্ছে। কোনো অসুবিধা নেই। আমার এবার স্যার বিষয় দুটোই স্যার সম্পর্কে জ্ঞান। কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি। এইটা ব্যাপারটা সবগুলোই যেন ব্যাপারটা হচ্ছে সবগুলোই হয়, বিশেষ সম্পর্কে জ্ঞানটা হচ্ছে স্যার দরকার। ব্যাপারটা হচ্ছে সবগুলোই, কিন্তু ব্যাপারটা হচ্ছে সর্বাগ্রে, সবার আগে কোনটার প্রয়োজন, ব্যাপারটা প্রশ্ন আসবে সেখানে সর্বাগ্রে। বিষয় সম্পর্কে জ্ঞান। প্রথমত যে জিনিসটা দরকার, বিষয় সম্পর্কে জ্ঞান থাকা দরকার। ঠিক আছে, তুমি যদি ভালো টিচার হতে চাও, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমাকে সেই বিষয় সম্পর্কে যদি কনসেপ্ট না থাকে, তুমি কখনোই ভালো শিক্ষক হতে পারবে না। ঠিক আছে, এবার তারপরে তোমাকে ছাত্রদের নিয়ন্ত্রণ করার পদ্ধতি তো অবশ্যই জানতে হবে। আর ব্যক্তিত্ব দেখো, এটা হচ্ছে যে কোনো মানুষেরই ব্যক্তিত্ব, এর জন্য শুধু ভালো শিক্ষকের ভালো ব্যক্তিত্ব থাকতে হবে এরকম ব্যাপার না। ঠিক আছে, কিন্তু সবই তোমার দরকার। স্বচ্ছ ব্যক্তিত্ব তো অবশ্যই, শিক্ষার প্রতি আগ্রহ থাকতে হবে, নিয়ন্ত্রণ করার পদ্ধতি বা ব্যক্তিত্ব সবই তোমার থাকতে হবে, কিন্তু স্বচ্ছ ব্যক্তিত্ব যে কোনো ব্যক্তির জন্য দরকার। কিন্তু তোমাকে যখন বলা হবে তুমি একজন ভালো শিক্ষক কি করে হবে, ভালো টিচার সেই হতে পারবে যার কনসেপ্ট ভালো আছে। তুমি যদি হয়তো কোনো একটা জিনিস সম্পর্কে হাফ জানো, কম অর্ধেক জানো, তুমি কি কোনো ভালো শিক্ষক হতে পারবে? কখনোই পারবে না। তো তোমাকে অবশ্যই পড়াশোনাটা আগে করতে হবে, তারপর তো তোমাকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি তো আছেই। কি বললাম, বোঝা গেছে? সবই লাগবে, কিন্তু এটা সর্বাগ্রে প্রয়োজন, সবার আগে এটা প্রয়োজন। ক্লিয়ার? বোঝা গেল? উত্তর কিন্তু সবগুলোই হবে, এরকম নয় যে শুধু এটাই হবে, হ্যাঁ সবগুলোই হবে, কিন্তু সর্বাগ্রে এটাই প্রয়োজন। আচ্ছা, কোন বিষয়টি প্রাথমিক বিদ্যালয়ে নেই? প্রাইমারি স্কুলে কোনটি নেই? সমাজ গবেষণা। সমাজ নিয়ে। একদম, সমাজ নিয়ে গবেষণার কাজ কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে নেই। ঠিক আছে, প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু অবশ্যই আছে প্রত্যক্ষ অভিজ্ঞতামূলক কাজ। যাও যে তৈরি করো কোন একটা হাতের কাজ, কি করো, সেগুলো কিন্তু এর মধ্যে অবশ্যই আছে। উৎপাদনাত্মক কাজ, ঠিক আছে, প্রত্যক্ষ অভিজ্ঞতামূলক কাজ, সৃজনাত্মক কাজ, যেগুলো সৃজনাত্মক কাজ সেগুলো কিন্তু আছে। কিন্তু সমাজ নিয়ে যে কাজ, এগুলো কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে নেই, এগুলো কিন্তু উচ্চ স্তরে রয়েছে। তখন গবেষণা, সেখানে তুমি সমাজ নিয়ে কাজ করো, এটা শিক্ষার উচ্চ স্তরে রয়েছে, যেখানে গবেষণা বা আমাদের বিভিন্ন ধরনের গবেষণা হয়ে থাকে। অন্তর্দৃষ্টির জন্য প্রয়োজন কি? এই জিনিসটা সম্পর্কে একটা ভালো অন্তর্দৃষ্টি দরকার, সেই অন্তর্দৃষ্টির জন্য কি প্রয়োজন? অপশন ডি। অপশন ডি। সবগুলি। এই জিনিসটা সম্পর্কে একটা ডিপ থট, এর জন্য প্রয়োজন অবশ্যই বুদ্ধি দরকার, বুদ্ধি না থাকলে হবে না, পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার এবং আগ্রহ থাকা দরকার, তাহলেই তোমার একটা অন্তর্দৃষ্টি আসবে। ঠিক আছে, কারণ এর অন্তর্দৃষ্টির মাধ্যমে তুমি কি করবে, সমস্যা সমাধান করবে, মানে উৎসাহী হবে কোনো একটু সলভ করতে, সবকিছু অবশ্যই এর জন্য অন্তর্দৃষ্টির প্রয়োজন। ভেরি গুড। আচ্ছা, প্রাচীন অনুবর্তের বৈশিষ্ট্য কি? থন্ডাইক পড়েছি, তার মধ্যে প্রাচীন অনুবর্তন তত্ত্ব রয়েছে, তার বৈশিষ্ট্য কি? সি স্যার। সি, অপানুবর্তন। অপানুবর্তন তো আছে, তার মধ্যে বাকিগুলো নেই, সবগুলো হবে না। প্রাচীন অনুবর্তনের মধ্যে সামান্যীকরণ নেই, স্যার জেনারেল। সবগুলো। হ্যাঁ, সবগুলোই তো হবে, হ্যাঁ হ্যাঁ সবগুলো। সবগুলো, শুধু সি কেন হবে? সামান্যীকরণ মানে জেনারেলাইজেশন, এটা প্রথমে ছিল তো। জেনারেলাইজেশন পদ্ধতিতে কি বলা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে যখন একটা প্রাণী একটা মূল উদ্দীপকের মতো দেখতে অন্য কিছু দ্বারাও কিন্তু অনুবর্তিত হতে পারে, তাই তো, সমানুবর্তী। পৃথকীকরণ, ডিফারেন্সিয়েশন, যখন প্রাণী বিভিন্ন উদ্দীপকের মধ্যে পার্থক্য করতে শেখে, সেটাকে ডিফারেন্সিয়েশন বলা হয়ে থাকে, যে পার্থক্য করতে শেখে, তখন কি হয়, শুধুমাত্র সে নির্দিষ্ট একটা উদ্দীপকের কারণেই সে উদ্দীপিত হবে, অন্য সময়। আর অপানুবর্তন কি, যেটাকে আমরা বলি এক্সটিংশন, মানে যদি হঠাৎ করে সেই জায়গায় অন্য কিছু তাকে বন্ধ করে দেওয়া হয়, তখন সেই জিনিসটা ভুলতে শুরু করে,
সেটাকে তখন সে কি হয়, সে অনুবর্তন কি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, শেষে হচ্ছে হাওয়া হয়ে যায়, উড়ে যায়, সেটাকে বলা হয় অপানুবর্তন। তাই তো? তার মানে সবগুলোই তো প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য। থর্নডাইক পড়ানোর সময় খুব ভালো করে করা হয়েছিল। নিচের কোনটি সঠিক বলো? প্রাচীন অনুবর্তন প্যাভলভ তো। ও সরি, হ্যাঁ প্রাচীন অনুবর্তন প্যাভলভ, হ্যাঁ সরি, আর হচ্ছে এই অনুবর্তন হচ্ছে, হ্যাঁ থর্নডাইক, সরি, হ্যাঁ প্যাভলভ, প্রথমটা প্যাভলভ। হুম, স্কিনার। হ্যাঁ স্কিনার, অপারেন্টটা হ্যাঁ। স্কিনার। হুম, কোনটি সঠিক বলেছিলাম? আচ্ছা, তোমরা যারা নতুন করেছো ক্লাস তারা অলরেডি আমি দিয়েছি, দেখার হয়তো সময় হয়নি। সি হবে, হ্যাঁ এটা আমি বলেছিলাম সি যে, হবে স্যার, হ্যাঁ গুণফল। এটা হচ্ছে গুণফল, ব্যক্তি হচ্ছে বংশধারা আর পরিবেশের গুণফল। এটা পড়ানোর সময় বুঝিয়েছিলাম যে কিভাবে পরিবেশ প্রভাবিত করে আর কিভাবে আমাদের এই যে বংশধারা করে থাকে। এবার এই নিয়ে দুটো মধ্যে মত পার্থক্য রয়েছে, সেই জন্য এটা কিন্তু যোগফল নয়, এটা গুণফল হিসেবে কাজ করে। মানে ডেভেলপমেন্ট ইজ ইকাল টু হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট, এটা কিন্তু গুণফল হিসেবে কাজ করা হয়, যোগফল হিসেবে নয়। ঠিক আছে, ভেরি গুড। শিখন পদ্ধতি হিসাবে সামাজিকরণের সহায়ক কোনটা? পড়ানোর সময় সামাজিকরণে সহায়ক, সাহায্য করে কোনটা, কোন ধরনের পদ্ধতি? প্রকল্প। প্রকল্প প্রকল্প পদ্ধতি। পদ্ধতি। অপশন ডি। অপশন ডি, দেখি আরেকবার ভেবে চিন্তে বলো। আলোচনা পদ্ধতি কিন্তু গ্রুপ ভাবে ওইটাও হয়। তাহলে কোনটা হবে? প্রকল্প পদ্ধতিই হবে। না, অ্যান্সার হবে আলোচনা পদ্ধতি। আরে আলোচনা সামাজিক পদ্ধতি। সামাজিকরণের মধ্যে প্রকল্প পদ্ধতিতে তুমি কিভাবে হ্যাঁ সামাজিকরণ ভাবতে পারো, কিন্তু আলোচনা পদ্ধতিটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণ আলোচনা পদ্ধতিতে কি হয়, একজন শিশু আলোচনার মধ্যে অংশগ্রহণ করে, সেখানে সে কি করে, তার মত বিনিময় করে। এবার তুমি কখন সামাজিক হবে, যখন তুমি বিভিন্ন মানুষের সাথে মিশে তোমার মত বিনিময় করবে, তখনই তুমি সামাজিক হবে, না তুমি কোনো একটা প্রজেক্টের মধ্যে কাজ করলে সামাজিক হবে? তুমি যত বড়ই চাকরি করো না, তুমি হয়তো খুব বড় চাকরি করো, কিন্তু সে সমস্ত প্রজেক্টে করো, কিন্তু পাড়ার লোকেদের সাথে তুমি সেভাবে মেশো না, তাহলে তোমাকে কি বলবে, সামাজিক বলবে না অসামাজিক বলবে? তা সামাজিক কখন হবে, তুমি যাচ্ছ, যেতে যেতে হঠাৎ দেখা হলো, দাদা কেমন আছেন বলে তার সাথে 2 মিনিট কথা বলেই চলে যাবে, তাহলে বলবে হ্যাঁ লোকটা খুব ভালো, আমি এটা খুব ভালো, যেখানেই দেখা হয় সেখানে কথা বলে, তখনই তো আমরা সামাজিক বলি। কথাটা বললাম, বোঝা গেছে না গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, এই জন্য কথা বলতে হবে। তবে মেয়েদের ক্ষেত্রে সবসময় বারবার বাবা রেস্ট্রিকশন অবশ্যই থাকাটা দরকার। ঠিক আছে, মেয়েদের আবার বেশি কথা বলতে যাওয়াটা উচিত না। ঠিক আছে, কারণ সমস্যা আছে। মানে মেয়েরা যদি বেশি কথা বলতে যায় তখন মানে লোকেরা একটু অন্যরকম ভেবে নেয়। ঠিক আছে, স্বাভাবিক স্বাভাবিক কথা। তো সেই জায়গায় মেয়েদের যদি কিছু কেউ ভেবেও থাকে, তার জন্য নিজেদের অন্য ভাবা দরকার নেই। ঠিক আছে, তো সবকিছু বুঝতে হবে। শিশু শিক্ষা আন্দোলনের প্রধান কারণ, সেন্ডা ঠিকঠাক যাই হোক বলো। মনস্তাত্ত্বিক। আচ্ছা, এটা ব্যাপারটা হচ্ছে কি, শিশু শিক্ষা আন্দোলন মানেটা হচ্ছে, এটা প্রথম কথা উত্তর বলবো না আগে হচ্ছে এক্সপ্লেন করে দেবো? এক্সপ্লেন করুন স্যার। হ্যাঁ, শিশু শিক্ষা ব্যাপারটা হচ্ছে সমাজে শিশুদের যে অধিকার এবং শিক্ষার উপর যে গুরুত্ব, সেইটা সেই সচেতনতা বৃদ্ধির জন্য যে আন্দোলন হয়েছিল। যেমন নারী শিক্ষা, সেরকম শিশু শিক্ষা, যে যার মাঝে যেখানে কি বলা হয়েছিল, শিশুদের অধিকার, হুম, ও শিক্ষার গুরুত্ব। দেখো আগে কি হতো, বাচ্চাদের কিন্তু এত স্কুলে পাঠানোর জন্য গার্জিয়ান এত ইন্টারেস্ট ছিল না, ও পড়াশোনা করে কি হবে। ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে শিশুদের অধিকার এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি জন্য যে আন্দোলন হয়েছিল, এবার এর মাধ্যমে কি হয়, সচেতনতা বৃদ্ধি, এর মাধ্যমে কি করা হয়, এর মাধ্যমে সমাজের অগ্রগতি করা হয়। কারণ শিশুদের পড়ানো হলে তো সমাজের অগ্রগতি হবে, তাহলে কি করে হবে, তাই তো?
তাহলে অ্যান্সার কি হবে? প্রধান কারণ ছিল সামাজিক। সামাজিক। এবার বোঝা গেছে উত্তরটা কেন হলো সামাজিক, কেন জৈবিক বা দার্শনিক বা মনস্তাত্ত্বিক নয়। ক্লিয়ার হলো? আচ্ছা জিনিসটা দেখো, শুধু উত্তর দিয়ে চলে গেলে অনেক প্রশ্ন হয়ে যাবে। যদি বলে স্যার শুধু উত্তর বলে দিয়ে চলে যান, তাহলে দেখো 100টা প্রশ্ন হয়ে যাবে। তো সেই 100টা প্রশ্নের মধ্যে কি কোনো লাভ হবে? না 30টা কোশ্চেন করবো যেখানে ভালোভাবে বুঝে করবো, সেটা লাভ হবে। ঠিক আছে, ব্যাপারটা এখানে। আমার কাছে সব রকমের অপশন আছে, আমি সবই করতে পারি, কিন্তু আমার মনে হয় আমি স্টুডেন্টদেরকে এমন ভাবে পড়াবো যাতে তারা যটা শিখবে তটা যেন ঠিকঠাক ভাবে শেখে। বেশি খাইয়ে পেট খারাপ করিয়ে লাভ নেই, যতটা খাবে যেন হজম করে খায়, তাই তো? শিখনের যে তত্ত্ব সম্পূর্ণ পর্যবেক্ষণযোগ্য আচরণের উপর নির্ভর করে শিক্ষণ ব্যাখ্যা করে তাকে বলা হয়। শিখনের কোন তত্ত্ব পর্যবেক্ষণযোগ্য আচরণের উপর নির্ভর করে শিখনের ব্যাখ্যা করে? খুব সহজ, পর্যবেক্ষণ করা হবে। সহজ তো, আচরণ। ভেরি গুড। এটা হচ্ছে আচরণবাদ। আচরণবাদ মানে যেটাকে আমরা বলি বিহেভিয়ারিজম। ঠিক আছে, বিহেভিয়ারিজম মানে তোমার বিহেভিয়ার বা আচরণের উপর ভিত্তি করে। আচরণ মানেই তো বিহেভিয়ার, তাই তো? বোঝাই যাচ্ছে আচরণের উপর ভিত্তি করে তুমি যে শিক্ষণটা হবে সেটাকেই বলা হয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কে কিরকম আচরণ করছে, তার মাধ্যমে আমরা তার শিখন বলি। এই যে তুমি গেল, তুমি যাচ্ছ, যেতে যেতে দুজন বন্ধু সিগারেট খাচ্ছে, ঠিক আছে? হঠাৎ করে দেখলো যে তাদের স্কুলের যে পুরনো স্যার ছিল, একটা বয়স্ক হয়তো স্যার, হয়তো আগে ছোটবেলায় পড়তো, দেখা হয়েছে, ঠিক আছে? তো এবার দেখা হয়, একজন বন্ধু সঙ্গে সঙ্গে কি করলো, সিগারেটটা ফেলে দিল, বললো স্যার ভালো আছে। আরেকজন কি করলো, দেখলো কিন্তু তার সাথে স্যার তো কি আছে, আগে তো পড়তাম, তার সামনেই সিগারেট খেয়ে যাচ্ছে। দুজনের মধ্যে পার্থক্য, দুজনেই শিক্ষিত, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য কি হলো? বিহেভিয়ারিজম বা আচরণগত। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এর জন্য কি কারো কিছু হয়ে যাবে? কিছু হবে না, কিন্তু সবকিছু তার শিক্ষাটাকেই দেখিয়ে দিল যে কতটা শিক্ষিত হয়েছে। হুম? আচ্ছা, ব্যক্তিগত পার্থক্য নির্ভর করে কিসের উপর? বংশধারা ও পরিবেশের উপর। বংশধারার পরিবেশ। খুব সিম্পল। বি, অপশন বি। ব্যক্তিগত দুটো মানে এর মধ্যে পার্থক্য হয়। ব্যক্তিগত পার্থক্য বলতে আমরা সাধারণত দুটো জিনিস বলি। একটা হচ্ছে তার শারীরিক পার্থক্য, ঠিক আছে, শারীরিক পার্থক্য, এবং তার মানসিক পার্থক্য। দুটোর মাধ্যমেই তো তার ব্যক্তিত্ব গঠন হয়। তাহলে শারীরিক পার্থক্যের জন্য তার বংশধারার উপর নির্ভর করে, আর মানসিকের জন্য পরিবেশের উপর নির্ভর করে। তার মানে বারবার এটাই বলা হচ্ছে ব্যক্তিগত পার্থক্য সবসময় বংশধারা এবং পরিবেশের উপর নির্ভর করে, কোনো একটার উপরে নয়। ঠিক আছে, ভালো পরিবার থেকে যদি আসো, ভালো পরিবেশে যদি থাকো, তাহলে তোমার উন্নতি হবে। ভালো পরিবার থেকে এসেছো কিন্তু খারাপ পরিবেশ, তাহলেও ফুটে যাবে। খারাপ পরিবেশ থেকে এসেছো কিন্তু ভালো পরিবারে, তাহলেও তোমার উন্নতি হয়ে যাবে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। তার সম্পর্কে বিভিন্ন তথ্য প্রক্রিয়া যে মানে এক্সাম্পল গুলো আমরা বলেছিলাম, সেগুলো আমরা পেয়েছি। নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য নয়? সৃজনশীলতার বৈশিষ্ট্য নয় কোনটা? ভদ্র ছেলে, সৃজনশীল ছেলে। অপশন ডি। স্যার অপশন এ। অপশন ডি। এ। অপশন এ। আচ্ছা, বাকিরা কি বলছো? অপশন ই। আর অপশন ডি। অপশন ডি। অপশন ডি। দেখো, সৃজনশীল ব্যক্তির মধ্যে, ঠিক আছে, প্রথমত আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সৃজনশীল যেসব ব্যক্তি মানে যারা ক্রিয়েটিভ মানুষ হয়, সৃজনশীল ব্যক্তি মানে যারা ক্রিয়েটিভ মানুষ হয়, তাদের মধ্যে প্রাক্ষোভিক অস্থিরতা মানে কোনো জিনিসের প্রতি একটু অস্থির ভাব, সেটা কিন্তু অবশ্যই দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখাই যায়। কেন দেখা যায়? কারণ কারণ কি, তারা আবেগ প্রবণ হয়। যারা আবেগ প্রবণ হয়, যাদের প্রচুর ইমোশনস, তারার মধ্যে কিন্তু তারা আবেগ প্রবণ হয়, এবং আবেগ প্রবণ হয় এবং কি হয়, সংবেদনশীল হয়। সংবেদনশীল মানে কোনো একটা জিনিস কারো কষ্ট দেখে কষ্ট পাওয়া। যারা দেখবে আর্টিস্ট হয়, তারা কিন্তু খুব ক্রিয়েটিভ, যারা পার্সন হয়, তাদের কিন্তু প্রচুর প্রাক্ষোভিক অস্থিরতা দেখা যায়।
ফলে তারা আবেগপ্রবণ হয় এবং সংবেদনশীল। এবং কেউ যদি সংবেদনশীল হয় তার মানে সেই ব্যক্তি অনুভূতিশীল তো হবে, অনুভূতি আছে তার মধ্যে। আর যে ব্যক্তির অনুভূতি আছে, ক্রিয়েটিভ পার্সন হয়, তারা অবশ্যই খুব কল্পনা প্রবণ হবে। কোনো জিনিসকে খুব ভালো কল্পনা, কারণ দেখো ক্রিয়েটিভ মানুষের যদি কল্পনা না করতে পারে, সে কিন্তু কোনো ক্রিয়েটিভিটি করতে পারবে না। কিন্তু এবার কি সৃজনশীল ব্যক্তি যারা হয়, তারা বয়স্কদের পরামর্শ নিখুঁতভাবে পালন করে না, কখনোই করে না। কারণ কি হয়, দেখবে তারা কি মনে করে, আমি ক্রিয়েটিভ একটা জিনিস তৈরি করছি। এবার দেখো সমাজে যে ক্রিয়েটিভ তৈরি করবে তাকে কি হতে হবে, সবার কাছে বিভিন্ন ধরনের কথা শুনতে হবে। যে "এই তুই এটা করছিস, তুই সাপোজ ধরো কোনো একজন হচ্ছে মহিলা, ঠিক আছে, সে হয়তো খুব ভালো কোনো রকমের হয়তো গান করে বা নাচ করে বা যে কোনো দিক থেকে ক্রিয়েটিভ, তখন বাড়ির লোকেরা কি বলবে, তার যে শাশুড়ি আছে সে তখন কি বলবে, এই তুমি এসব করে বেড়াচ্ছ সারাদিন, তোমার বাড়ির কাজকর্ম নেই, বাড়ির তোমার বরকে দেখতে হবে না, বাচ্চাকে দেখতে হবে না, হ্যান ত্যান হবে না। তার মানে সে কি কখনো বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিখুঁতভাবে পালন করবে? করতে পারবে না। কিন্তু যাদের দেখবে কোনো ক্রিয়েটিভিটি সেরকম নেই, কোনো রকম ক্রিয়েটিভিটি নেই, দেখো রিলস করা, এই যে মানে রিলসে দুটা যে একটু নিচে তৈরি করা, এগুলোকে কোনো ক্রিয়েটিভিটি বলে না। ক্রিয়েটিভিটির মধ্যে অনেক কিছু জিনিস থাকে। তারা দেখবে যারা এরকম ক্রিয়েটিভ হয় তাদের কিন্তু খুব একটা বেশি সংসার হয় না। লতা মঙ্গেশকর, ঠিক আছে, এইসব যারা হচ্ছে রয়েছে, তাদের কিন্তু সেভাবে কোনো ক্রিয়েটিভ হয় না। রবীন্দ্রনাথ টেগোর, এরা ক্রিয়েটিভ মিনিস, আর এদের কিন্তু কোনোদিন সেভাবে সংসার হয় না। আর যদি সংসার হয়, সেক্ষেত্রে তার যে পার্টনার হবে, তাকে সেই রকম মানে কি বলবো, অ্যাডজাস্টেবল হতে হবে, জিনিসগুলো সম্পর্কে বুঝতে হবে। কি বলছি বোঝা গেছে? সেই কারণে অপশন ডিটা হবে সৃজনশীলতার বৈশিষ্ট্য নয়। ক্লিয়ার করতে পারলাম? পুরোপুরি ক্লিয়ার? 100%? কোনো ডাউট নেই? হ্যাঁ স্যার। চলো নেক্সট প্রশ্ন। শিক্ষক পাঠদানকালে কি করবে? শিক্ষক পাঠদানকালে কি করবে? অপশন এ। অপশন অপশন এ। আচ্ছা, অপশন এ শিক্ষক পাঠদানকালে বালক স্যার অপশন বালিকা, ডি। না না অপশন এ হবে, কারণ বোঝাই যাচ্ছে পাঠদানকালে সে বালক বালিকার মধ্যে কি কোনো পার্থক্য করবে না। অবশ্যই পড়ানোর সময় সে দেখবে ছেলেদের ওটা পড়াবো, মেয়েদের এটা পড়াবো না, সেরকম কি কোনো ব্যাপার? নিশ্চয়ই না, সে সবার দিকে সমানভাবেই সুযোগ দেবে। দেখো বালকরা সাধারণত বহির্মুখী, তাই তিনি তাদের প্রতি বিশেষ দৃষ্টি দেবেন। বালকরা, এটা হচ্ছে বালিকারা হবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা বালক হবে, ও সরি বালকরাই ভাবো, এটা বালিকারা হওয়া উচিত, ঠিক আছে, একটা বালক হবে, একটা বালিকারা হবে। এটা বালিকারা হবে। বালিকারা সাধারণত অন্তর্মুখী হয়, তাই তিনি বিশেষ দৃষ্টি দেবেন। পরিস্থিতি অনুযায়ী বিচার করবেন, এগুলো কোনোটাই না। কি বললাম বোঝা গেছে? তোমাকে শিক্ষাদানকালে তোমাকে সঙ্গে সঙ্গে একটা কথা মনে রাখতে হবে, লিঙ্গ সমতা, সবার জন্য সমান। কি ক্লিয়ার হলো? যারা অন্য কিছু ডি ভাবছিলে, পরিস্থিতি অনুযায়ী, কেন পরিস্থিতি অনুযায়ী হবে না উত্তর, বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভুলটা বুঝতে হবে, ভুলটা বুঝলেই উত্তর হবে, না হলে হবে না। ধারণার বিকাশ প্রধানত কি ধরনের বিকাশ? কনসেপ্ট এর বিকাশ কি ধরনের বিকাশ? বৌদ্ধিক বিকাশ। বৌদ্ধিক বিকাশ। কোনো কিছু যে ধারণার বিকাশ, সেটা সবসময় আমাদের বৌদ্ধিক বিকাশের মধ্যে পড়ে, ঠিক আছে। ডেভেলপমেন্ট অফ কনসেপ্ট, সেটা সবসময় আমাদের বৌদ্ধিক বিকাশ বা ইন্টেলেকচুয়াল এর সঙ্গে যুক্ত। ভেরি গুড, যার মধ্যে আমাদের চিন্তা, যুক্তি এইসব আমাদের রয়েছে। আচ্ছা, নিচের কোন দশায় শারীর, ওইটাই কগনিটিভ ডেভেলপমেন্ট। কি বলছো? বৌদ্ধিক বিকাশটাই কগনিটিভ ডেভেলপমেন্ট তো। হ্যাঁ, কগনিটিভ ডেভেলপমেন্ট, একদম। আচ্ছা, কোন দশায় শারীরবৃত্তীয় বৃদ্ধি দ্রুত হয়? কোন সময় বাচ্চারা সবচেয়ে দ্রুত গতিতে বাড়ে? শৈশব। শৈশবে। ছোটবেলায়, প্রথম একদম ছোটবেলা, বাল্যকাল। না না, শৈশব, প্রথম যে শৈশব, না, শারীরিক বৃদ্ধি দ্রুত হয়, না না না, শৈশব তো, এটা খুব একটা ভালো প্রথম প্রশ্ন। বাল্যকালে তো হবে স্যার। প্রথম প্রথম শৈশব, তারপরে আবার থেমে যায়, আবার বাড়ে, আবার থেমে যায়, এরকম হয় হ্যাঁ, তো। হুম, আবার কিন্তু কৈশোরে বাড়ে। কৈশোরে 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 একটু কম থাকে, কিন্তু
শারীরবৃত্তীয় বৃদ্ধি সব থেকে বেশি তো স্যার শৈশবই হয়। শৈশবেই হবে, শৈশবে শৈশবই হবে স্যার। ইনফ্যান্সি হবে। কিছুটা অ্যাডোলেশন হতে পারতো, আর্লি চাইল্ডহুডে নয়, কিছুটা অ্যাডোলেশন ভাবা যেতে পারতো, কিন্তু তার থেকে শৈশবে বেশি হয়। শৈশবে খুব ইজিলি ওজনে বাড়ে, উচ্চতায় বাড়ে এবং এতে বাড়ে। মানে এতে কৈশোরে কিন্তু অনেক কম হয়, ঠিক আছে, শৈশবে সবচেয়ে বেশি হয়। আচ্ছা, দুটো প্রশ্ন আর হবে আজকে। পিটুইটারি গ্রন্থির ক্ষরণে কোন রোগ হয়? পিটুইটারি গ্ল্যান্ড আমাদের মাস্টার গ্ল্যান্ড বলা হয়। গয়টার। গয়টার? গয়টার হচ্ছে থাইরয়েডের জন্য হয়, গলার নিচে থাকে গলগণ্ড, গয়টার হয়। পিটুইটারি? পিটুইটারি বামন গ্রন্থির ও ক্ষরণে বামনত্ব। কি হবে? অপশন বি। অপশন পিটুইটারি গ্রন্থির ক্ষরণে, পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোন জিএইচ হরমোন নিঃসৃত হয়, ঠিক আছে, পিটুইটারি গ্রন্থি থেকে জিএইচ গ্রোথ হরমোন। আচ্ছা, এবার এখানে সমস্যা দুটো আছে। সমস্যা কেন? এখানে ক্ষরণে বলছে, বাম- ব্যাপারটা হচ্ছে যদি কম হয় তাহলে বামনত্ব হবে, আর হ্যাঁ, যদি বেশি হয় তাহলে বেশি অতিকায়ত্ত হবে। হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে সমস্যা এটাই, কম নিঃসৃত হলে বামনত্ব হয়, বেশি হলে অতিকায়ত্ত। এবার এটা তো সমস্যা, বামনত্ব অতিকায়ত্ত দুটোই হতে পারে। এবার এখানে তো ডায়েট কিছু বলেনি যে পিটুইটারি গ্রন্থি থেকে আহ, রোগ বলছে, রোগ করার সময় তো আমাদের এটা তো দুটোই হবে, মানে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এ আর সি দুটোই উত্তর হবে। টিনিজম দেখো, কি রোগ হ্যাঁ ওইটা? কি বলছো বাবা? এটা মানে কি ওটা জানি না আর কি, ওই জন্য আচ্ছা, জিজ্ঞেস বুঝিয়ে করছি। দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই বুঝিয়ে দেবো। দেখো, আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, যেটাকে মাস্টার গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন, অনেকগুলো হরমোন নিঃসৃত হয়, এই জন্য পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এখান থেকে আমাদের গ্রোথ হরমোন নিঃসৃত হয়, যদি কম হয়, গ্রোথ হরমোন কম হয়, তখন হলে বামনত্ব, তখন তুমি লম্বায় কম বাড়বে। আর যদি বেশি হয়ে যায় তখন তোমার অতিকায়ত্ত বা জাইগান্টিজম হয়ে যাবে, গ্রেড খালি হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য এই দুটোই কিন্তু উত্তর হবে। এবার এই ক্রেটিনিজম যে রোগটা আছে, এটা তোমার থাইরয়েড গ্রন্থির সমস্যার কারণে। তোমার যদি থাইরয়েড গ্রন্থির সমস্যা হয় তা তখন তোমার ক্রেটিনিজম রোগটা হবে। আর গয়টার হয় তোমার যদি আয়োডিনের অভাব দেখা যায়, আইওডিআইএন, আয়োডিনের অভাবে তখন তোমার গয়টার বা গলগণ্ড হয়। কারণ এই যে দুটো, ক্রেটিনিজম আর গয়টার, এই দুটোই রিলেটেড আমাদের থাইরয়েডের সঙ্গে, এই দুটোই আমাদের রোগ থাইরয়েডের সঙ্গে রিলেটেড, ঠিক আছে। এই জন্য এই থাইরয়েড থেকে হরমোন যেটা হয় টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে হয় না। পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন হয়, যেটা বামনত্ব আর অতিকায়ত্তের সঙ্গে যুক্ত। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ স্যার। ওই জন্য হ্যাঁ আমরা স্যার। যে নুন খাই, নুনে বলা হয় হচ্ছে নুন দিতে, মানে আয়োডিন নামক খেতে বলা হয়। কারণ থাইরয়েড আমাদের যে আয়োডিন কিন্তু বডিতে অন্যভাবে কোনোভাবে সিক্রেশন হয় না, নুনের মাধ্যমে খেতে হয়, ওই জন্য আয়োডিন নামক খেতে হয়, আয়োডিন নুন খেতে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, চলো আজকে লাস্ট। মুক্তভাবে বাড়তে দিলে নিচের কোন দশায় শিশুর আত্মসক্রিয়তা বৃদ্ধি পায়? কোন রকম দেখিয়ে দিলে না, মুক্তভাবে বাড়তে দিলে নিচের কোন দশায় শিশুর আত্মসক্রিয়তার ক্ষমতা বৃদ্ধি পায়, নিজে নিজেই কাজ করতে শুরু করবে বেশি, কোন বয়সে আত্মসক্রিয়তার ক্ষমতা বৃদ্ধি পায়? 6 বছরের ঊর্ধ্বে। 4 থেকে 6 বছর। 4 থেকে 6 বছর। এটা অ্যাকচুয়ালি 4 থেকে 6 বলাটা আত্মসক্রিয়তা, উম, এটা ব্যাপারটা হচ্ছে প্রথম, মানে প্রাক সক্রিয়তা স্তরেই এটা হয়। প্রাক সক্রিয়, এটা বেসিক্যালি পিয়াগেটের তত্ত্ব অনুযায়ী আমাদের যে প্রাক সক্রিয়তা, প্রি অপারেশনাল স্টেজ রয়েছে, সেখানেই এটা হয়, প্রি অপারেশনাল স্টেজে।
যেটা হচ্ছে 2 থেকে 7 বছর পর্যন্ত। এবার 2 থেকে 7 বললে এবার এর মাঝখানে কোনটা করবে? 4 থেকে 6 4 থেকে 6 হয়ে যায়, আবার 2 থেকে 3ও হয়ে যায়। উম, 2 থেকে ওই 4 থেকে 6টাই হবে। বড্ড ছোট তখন। হ্যাঁ, বুঝতে পারছি। এর ব্যাপারটা হচ্ছে অনুযায়ী তোমাদের কোশ্চেন অনুযায়ী কিন্তু এই 2 থেকে 7 এটাই অ্যাকচুয়ালি এই স্টেজে হয়। এবার এখানের মধ্যে 4 থেকে 6ই করো, এটাই বেটার, এটাই ঠিক হবে। ঠিক আছে, কারণ এটা অ্যাকচুয়ালি 2 থেকে 7 যদি অপশন থাকে এটা বেটার। এবার 2 থেকে 3 একটা, 3 থেকে 6 মানে প্রি অপারেশন স্টেজের দুটো ভাগের মধ্যে পড়ে যাচ্ছে। একটা প্রি অপারেশনের প্রথম দিকে, এটা শেষের দিকে। ঠিক আছে, করো, এতটা অসুবিধা নেই। যাই হোক, আজকে কোশ্চেন গুলো করে কেমন লাগলো? খুব ইন্টারেস্টিং কোশ্চেন, পড়ানোর মধ্যেই ভালো কোশ্চেন। লেগেছে স্যার। এরকম আমি হ্যাঁ মোটামুটি স্যার। এরকম অনেকগুলো 100টা 100+ আমি এরকম করিয়ে দেবো, আরো করাবো, আবার প্র্যাকটিস করাবো। ঠিক আছে, তো সামনে রবিবার পরীক্ষা আছে, প্রত্যেকে ভালো করে পড়বে। ঠিক আছে, রবিবার যেরকম আমি কোশ্চেন রেডি হলেই আমি গ্রুপে লিংক দিয়ে দেবো। ঠিক আছে, এবার লিংক গুলো কিন্তু দিয়ে দেওয়া মানে যে সঙ্গে সঙ্গে খুলে যাবে সেরকম না। আমি যদি সাপোজ ধরো আজকে রাত্রে দিয়ে দিই, আজকে রাত্রে দিয়ে দেওয়া মানে তুমি যে চাইলে আজকে খুলবে সেরকম নয়। ওই রবিবার দিন সকাল 7টার সময় থেকেই খুলবে। দেওয়া হয়তো আগে থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তোমরা সঙ্গে সঙ্গে উত্তর করতে পেরে যাবে বা কোশ্চেন পেয়ে যাবে। যে লিঙ্কই দেবো রবিবারই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সারা দিনের মধ্যে যে কোনো সময় এক্সাম দাও, কোনো সমস্যা নেই। প্রত্যেকে কিন্তু এক্সাম অ্যাটেন্ড করবে। ঠিক আছে, এক্সাম অ্যাটেন্ড করবে। এক্সাম দিলে কি হবে, পরীক্ষাটা হচ্ছে নিজেদেরই বুঝতে পারবে কোথায় ভুল হচ্ছে, কতটা ভুল হচ্ছে, কি কারেকশনের দরকার রয়েছে। ওকে, সবাই ভালো করে পড়বে, কোনো অসুবিধা থাকলে বলবে। আর হচ্ছে কনস্টিটিউশনের আমি আরেকটা এক্সট্রা ক্লাস করাবো। এক্সট্রা ক্লাস বলতে তোমাদের কালকে হচ্ছে ম্যাথটা হয়ে যাবে, তোমাদের ম্যাথ যেটা আছে, আচ্ছা ম্যাথটাই কালকে করিয়ে দেবো, শতকরাটা আছে, ম্যাথটা কালকে হবে। আর হচ্ছে তোমার হচ্ছে কালকে কি বার, কালকে বুধবার। শুক্রবার দিন তোমাদের হচ্ছে ইংলিশটা পরে করাবো। শুক্রবার হচ্ছে ইংলিশটা থাক। শুক্রবার দিন তোমাদের হচ্ছে কনস্টিটিউশনের যে টপিক গুলো হয়েছে সেখান থেকে আমি এমসিকিউ করিয়ে দেবো এক্সামের জন্য। ঠিক আছে, শনিবার দিন ক্লাস বন্ধ থাক। শনিবার দিন তোমরা একটু ঠিক পড়ে আছে নাও। স্যার। শনিবার দিন তোমরা একটু ভালো করে পড়ে নাও। ঠিক আছে, রবিবার ভালো করে পরীক্ষা দিয়ে দাও। তারপর আমাদের ক্লাস আবার যেরকম হয় সেরকম হবে। কি বললাম, বোঝা গেছে? ভালো করে পড়তে থাকো, যার যা অসুবিধা হবে হ্যাঁ আমাকে স্যার। হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে। কোনো সমস্যা বা কিছু থাকলে আমি সেই অনুযায়ী তোমাদের দিয়ে দেবো। ওকে, স্যার আপার প্রাইমারি পরীক্ষা কি মার্চের মধ্যেই হবে এরকম কিছু খবর আছে? দেখো খবর তো অনেক কিছুই আছে, এবার বলাটা হচ্ছে সব কথা বলা তো যায় না। ঠিক আছে, কিন্তু এটা বলতে পারি পরীক্ষা তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি মানে গ্রুপ সিডির পরে পরে যে কোনো সময় তোমাদের পরীক্ষা হবে। জানুয়ারি অথবা ফেব্রুয়ারির উম, মধ্যেই হবে, মার্চ পর্যন্ত যাবে না, আগেই হবে। ঠিক আছে, ওই জন্য বলছি আমি উম, শেষ করে দেবো। আমি জিনিসটা দেখো যেগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ হঠাৎ করে যদি বলে এক্সাম দিতে পারবে না। ঠিক আছে, তো এই জন্য কমপ্লিট আমি করে রেখে দেবো। বাকি এক্সট্রা জিনিসগুলো তোমরা যদি পড়তে চাও, হ্যাঁ স্যার একটু পড়বো যাতে প্র্যাকটিস থাকে, তাহলে অসুবিধা নেই, তাহলে আমরা সেগুলো প্র্যাকটিস করবো। আর নতুন এক্সট্রা এক্সট্রা যেগুলো জিনিস আছে, দেখো পুরো সিলেবাস কখনো 2 মাসে 3 মাসে শেষ হয় না। 6 থেকে 7 মাসে পুরো সব জিনিস করানো সম্ভব হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে পুরো জিনিস সব জিনিসগুলো যদি ভালোভাবে করতে চাও তোমরা অবশ্যই একটু বেশি টাইম দিয়ে পড়তে পারো। আর যদি মনে হয় না স্যার যতটা হয়ে গেছে অতটাই আমাদের জন্য সাফিসিয়েন্ট, তাতেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সবই তোমাদের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই।